সাবেক মন্ত্রী আনিসুল হক ও সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান আবারও 5 দিনের রিমান্ডে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের এ আদেশ। সরকার পতনের 1.5 মাসে রাজধানীতে 250 হত্যা মামলা ঢালাওভাবে আসামি করার অভিযোগ। প্রমাণ ছাড়া গ্রেফতার নয়, নির্দেশ পুলিশ সদর দফতরের। যেই হয়রানি বন্ধের জন্য আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, অভ্যুত্থান হয়েছে, সেটি যাতে ফলপ্রসূ হয়, সেটি যাতে ফলবিহীন না হয়। যখন মামলা তদন্ত হয়, প্রাসঙ্গিক বিষয়গুলো সবকিছু বিবেচনা করে তারপরেই কিন্তু পুলিশ রিপোর্টটা প্রদান করা হয়। ভ্যাট আদায়ে ব্যর্থ এবং বিতর্কিত ইএফটি ব্যবহার থেকে সরল এনবিআর। অভিযোগ, যন্ত্রটি ক্রয়ে ছিল অনিয়ম, যাতে ইন্ধন যোগান সাবেক চেয়ারম্যান। সাপ্লাই ড্রিভেন জিনিস দুনিয়ার কোথাও কাজে লাগে না। তারাও ফ্রাস্ট্রেটেড বলে যে আমরা অনেক টাকা খরচ করেছি, আমাদের এখন পর্যন্ত কোনো রেভিনিউ আর্ন হয়নি। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি নাবিলা সোহার। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের রিমান্ড দেয়া হয়। সকালে তাদের কারাগার থেকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। এরপর এই মামলায় তাদের গ্রেফতার দেখানো সহ 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় আসামি পক্ষে রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালত রিমান্ডের আদেশ দেন। এর আগে 13 সেপ্টেম্বর নিউ মার্কেট থানার দায়ের করা হয় মামলাটি। গেল মাসে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। হত্যা মামলায় তাদের সেই সময়ে 10 দিনের রিমান্ড দেন আদালত। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে গুলশানের একটি বাসা থেকে তিনি আটক হন। মধ্যরাতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে ডিবিতে নিয়ে যাওয়া হয়। তবে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে তা এখনও অনিশ্চিত। 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফর উল্লাহ। পরে 2014 ও 2018 সালে ফরিদপুর 4 আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হেরে যান তিনি। সবশেষ 2024 সালের নির্বাচনেও 23,969 ভোটে নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে আহত করা হয়। বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা যায়, বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে প্রক্টোরিয়াল বডি তাকে পুলিশে সোপর্দ করে। গুরুতর আহত হওয়ায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের 39 ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গত 15 জুলাই রাতে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কোনো মামলার আসামি 100 তো কোনোটার 2 থেকে 300 জন। আসামি কে, তাদের নাম পরিচয় বা মামলায় তাদের সংশ্লিষ্টতা কি, অনেক ক্ষেত্রেই জানেন না খোদ বাদী। অভিযোগ আছে, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে ঢালাওভাবে দেয়া হয়েছে মামলা। ডিএমপির হিসেবে সরকার পতনের 1.5 মাসে রাজধানীতে শুধু হত্যা মামলাই হয়েছে 250। পুলিশ সদর দফতর থেকে স্পষ্ট নির্দেশ, তথ্য প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর থেকে শেখ হাসিনা সহ বিগত সরকারের মন্ত্রী, এমপি, পুলিশ, কিছু সাংবাদিক ও নেতাদের আসামি করে বিভিন্ন থানায় হত্যা মামলা হচ্ছে। এরই মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিভিন্ন পেশার অনেকেই গ্রেপ্তার হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য মতে 5 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর কেবল রাজধানীর থানাগুলোতে হত্যা মামলা হয়েছে 247টি। এসব মামলার বেশিরভাগ এজাহার একই ধরনের। প্রথম 10 থেকে 20 জন আসামি আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ কিছু পুলিশ কর্মকর্তা, বাকিরা স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী। অনেক ক্ষেত্রে মামলার বাদীও জানেন না মূল আসামি ছাড়া আর কাদের ওই মামলায় নাম দেওয়া হচ্ছে। যেমন মোহাম্মদপুর থানায় স্বামী হত্যার বিচার চেয়ে মামলা করেছেন আকলিমা বেগম। তার দাবি, পুলিশের গুলিতে তার স্বামী মারা গেছেন, কিন্তু এজাহারে 167 জন আসামির নাম দেখে নিজেই অবাক। এখন কতজন মামলা করছে না করছে, আমি তো সরকারবাদী মামলা করবো। আমি তো কাউরে চিনি না, জানি না, আমিও তাদের নামে মামলা করবো কেন? অভিযোগ রয়েছে ঢালাও আসামি করে মামলার সুযোগ নিচ্ছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। টাকা চাইলেন 2 লাখ, আমি দিতে পারলাম না, অনেক কষ্ট করে 50,000 টাকা আপনার হাতে তুলে দিলাম। তা আপনি আমার নামে ভাই মামলা দিলেন, আমি কি ভাই কি অপরাধটা করছে? আমার অপরাধকে আমি কি বাইসে থাকতে পারবো না? কয় ভাই তাহলে মনে হয় আমরা দিই না, মনে হয় জামাত শিবির দিয়েছে। এরাই চিন্তা করছে একে যদি দমায় দেওয়া যায় তাহলে মনে করেন আমরা হয়তো রাজত্ব কায়েম করে চলতে পারবো। এইটাই হয়তো মানে মূল টার্গেট তাদের। আসলে ইসিবি চত্বরে আমাদের যে ব্যবসায়িক কিছু প্রতিদ্বন্দ্বী আছে, বিএনপির একজন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, ওনার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম হোসেন, উনার সহযোগিতায় এই মামলাটা দায়ের করছে। আইনজীবীরা বলছেন, এভাবে মামলা ও আসামি করা হলে কোনোটি আইনি ভিত্তি পাবে না। আগে কি হতো, এই গণহারে মামলা দিয়ে, অজ্ঞাতনামা মামলা দিয়ে বাণিজ্য হতো। এখনও 2-1টা যে অভিযোগ পাচ্ছি না তা না, আমি আশা করব এই অভিযোগগুলো মিথ্যা। যেই হয়রানি বন্ধের জন্য আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, অভ্যুত্থান হয়েছে, সেটি যাতে ফলপ্রসূ হয়, সেটি যাতে ফলবিহীন না হয়। ডিএমপি বলছে, তদন্তে নিরপরাধ প্রমাণ হলে মামলা থেকে নাম বাদ দেয়া হবে। যখন মামলা তদন্ত হয়, তদন্তের ক্ষেত্রে বস্তুগত সাক্ষ্য থেকে শুরু করে প্রাসঙ্গিক বিষয়গুলো সবকিছু বিবেচনা করেই তারপরেই কিন্তু পুলিশ রিপোর্টটা প্রদান করা হয়। অযথা কাউকে হয়রানি করা হবে না বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফটি ব্যবহার থেকে সরে আসছে এনবিআর। ভ্যাট আদায়ে ব্যর্থ এই উদ্যোগ। যন্ত্রটি ক্রয়ে হয়েছে বিস্তর অনিয়ম। অভিযোগ, অর্থ আত্মসাৎ করতে কার্যক্রম চলমান রাখেন এনবিআরের সাবেক চেয়ারম্যান। বিগত সরকারের ঊর্ধ্বতন মহলের কেউ কেউ ইএফটি সরবরাহে উঠে পড়ে নামেন, তবে পরিবর্তিত সময়ে বন্ধ করা হচ্ছে এই কার্যক্রম। এনবিআর চেয়ারম্যান বলেন, এই উদ্যোগে সুফল নেই। জানান, সরবরাহকারীদের পরামর্শ নয়, এনবিআর সিদ্ধান্ত নিলেই হবে বাস্তবায়ন। কিছু ব্যবসা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি। ছোট্ট এই যন্ত্র ব্যবহার করতে উদ্যোগী হয় এনবিআর। কিন্তু ইএফডি ব্যবহারের ক্ষেত্রে তৈরি হয় নানান বিপত্তি। লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় এই ব্যবস্থা চালু হলেও বাড়েনি ব্যবহার। মূল্য সংযোজন কর বা মূসক আদায়ে এই যন্ত্র দেয়া হলেও বেড়েছে জটিলতা। ব্যবহারের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা সব পক্ষের ছিল অনীহা। আমাকে দেশে এখন দেখা গেছে যে আমি যদি 1 টাকা যদি ব্যাটটা রাখতে চাই, তাহলে কাস্টমার দিতে পারে, আমার কাছে আসবে না। সে যেখানে কম পয়সা পাবে ওখানে যাবে। যন্ত্র ব্যবহারে ব্যবসায়ীদের উপর এক প্রকার চাপ প্রয়োগ করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান। অভিযোগ আছে, সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া হয় সুবিধা। সাবেক সরকারের ঊর্ধ্বতন মহল থেকে এই যন্ত্র কিনতে চাপও ছিল। ব্যবহার তেমন না হলেও এই পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানে বসানো হয়েছে 13,000 যন্ত্র। তবে পরিবর্তিত এই সময়ে ইএফডি যন্ত্র ধারণা থেকে সরে আসছে এনবিআর। বলা হচ্ছে, ইএফডি ধারণা টেকসই কোনো পন্থা ছিল না। একসাথে টোটাল সকল ব্যবসায়ীদেরকে অটোমেট করতে না পারেন তাহলে তো এটা আসলে ইফেক্টিভ হবে না। একটা মার্কেটকে কভার করলাম, আরেকটা মার্কেট কভার করতে পারি নাই। তাহলে যেটা হবে যে মার্কেটে ইএফডি মেশিন আছে, যেখানে ভ্যাট চার্জ হয়, সেই মার্কেটে কেউ যাবে না। আমাদেরকে আরও আধুনিক কিছু ভাবতে হবে। স্বার্থগোষ্ঠীর সুবিধা এতদিন বাস্তবায়ন করেছে এনবিআর, তবে এখন সেই সুযোগ থাকবে না। সিদ্ধান্ত গ্রহণের পর তা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠান আহ্বান করা হবে। আপনারা একটা প্রপোজাল নিয়ে আসবেন সাপ্লাই ড্রিভেন জিনিস দুনিয়ার কোথাও কাজে লাগে না। তো এই বিষয়টাও আমার ধারণা যে সাপ্লাই ড্রিভেন হয়েছে, তারা এসে অ্যাপ্রোচ করেছে যে আমরা এটা করতে চাই, কিন্তু এখন আলটিমেটলি দেখা গেল যে তারা এটা করতে পারে নাই এবং তারাও এসছে, তারাও বললো, তারাও ফ্রাস্ট্রেটেড বললো যে আমরা অনেক টাকা খরচ করেছি, আমাদের এখন পর্যন্ত কোনো রেভিনিউ
আর্ন হয়নি। বাজেট বাস্তবায়নে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির বিকল্প নেই, এক্ষেত্রে লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। ন্যায় ভিত্তিক ভ্যাট ব্যবস্থা চালু না করেন তাহলে কিন্তু এটা সর্বজন গ্রাহ্যতা পাবে না এবং তখন ভ্যাট ফাঁকি দেওয়ার যে প্রবণতা এটা কিন্তু বৃদ্ধি পায়। রাজস্ব আদায়ে ঢেলে সাজানো হচ্ছে এনবিআরকে, করদাতাদের সুবিধা নিশ্চিত করতে কাজ করছে নিয়ন্ত্রক এই সংস্থা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। কৃষি বাতায়ন প্রকল্প কোনো কাজেই আসছে না চুয়াডাঙ্গার কৃষকদের। প্রতিটি ইউনিয়নে আবহাওয়া পূর্বাভাস যন্ত্র বসানো হয়েছে, তবে তার সুফল পাচ্ছেন না জেলার প্রান্তিক কৃষক। মুখ থুবড়ে পড়েছে বিগত সরকারের 212 কোটি টাকার প্রকল্প। 2017 সালে দেশের 4051টি ইউনিয়নে কৃষি বাতায়ন প্রকল্প কার্যকরের উদ্যোগ নেয় শেখ হাসিনা সরকার। সে সময় চুয়াডাঙ্গার 40টি ইউনিয়ন স্থাপন করা হয় আবহাওয়া পূর্বাভাস বোর্ড। উদ্দেশ্য ছিল ঝড় বৃষ্টি, খরা, বন্যা থেকে ফসল বাঁচাতে কৃষকদের আগাম সতর্কতা দেয়া। তবে সেটি বাস্তবায়ন হয়নি। কৃষকদের ক্ষোভ, এই প্রকল্প থেকে কখনোই সুবিধা পাননি তারা। প্রতি বছরই প্রকৃতির সাথে চলছে লড়াই। ক্ষয়ক্ষতি মাথায় নিয়েই তারা করছেন চাষাবাদ। এখন নষ্ট বলতে এখন তলায় যখন ফেলেছিস নষ্টই মনে করতে হবে, যতটুকু বুঝি আর কি সেটুকুই বলছি আপনার সাথে, যে এখন নষ্ট ছাড়া আবার কি এটা। আমারও পেঁপে চাষ করে ধরেন 8 বিঘা আছে, তার ভিতরে 5 বিঘা একেবারে শেষ। আজকে বৃষ্টি হবে, কাল বৃষ্টি হবে, কয়দিন বৃষ্টি হবে, কিন্তু এটা যদি কৃষি কর্মকর্তারা আমাদের জানায়, তো আমাদের ইউনিয়নে কৃষি কর্মকর্তা আছে, কীভাবে জানেন তাহলে কিছু না হলো আমরা তো আগাম লাগাতাম না। ইউনিয়নগুলোয় খোঁজ নিলে দেখা যায় আবহাওয়া পূর্বাভাস যন্ত্রের বেহাল দশা। রক্ষণাবেক্ষণের অভাবে সরকারি অর্থে কেনা সব যন্ত্রপাতি অকেজো। চলতি সপ্তাহেও টানা 4 দিনের ঝড় বৃষ্টিতে 4100 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত। 4 দিন বৃষ্টিতে আপনার ঝাল, কপি আর ধান যেভাবে ক্ষতি হয়েছে, কৃষি কর্তারা যদি আমাকে জানাইতো তাহলে আমরা সতর্ক হতাম। এটা বোর্ডটা টাঙানোর পরে এখানে কোনো কার্যক্রম আমরা চোখে পড়িনি। মূলত এটা দেখার কথা ছিল কৃষি অফিসের লোকজন এখানে বসে, কিন্তু তারা এই বিষয়ে কোনোদিন কোনো তথ্য বা কোনো আপডেট কোনো কিছু করেনি। এই অবস্থার দায় স্বীকার করছেন কৃষি কর্মকর্তারাও। যন্ত্র আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছেন তারা। শুধুমাত্র বৃষ্টি পরিমাপের জন্য কিন্তু যন্ত্রটি সেট করা হয়েছে, পূর্বাভাস দেওয়ার জন্য নয়। পূর্বাভাস পেতে গেলে আমাদের কিছু ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলো যদি তারা একটু সার্চ দেয় তাহলে তথ্যটা পেতে পারে। যদি যন্ত্রপাতিগুলো আরও আধুনিকায়ন করা হয় সেক্ষেত্রে এখান থেকে একটা ভালো পরামর্শ কৃষক ভাইরা পেতেই পারেন। সরকারি তথ্য অনুসারে কৃষি বাতায়ন প্রকল্পে প্রতি ইউনিয়নে বরাদ্দ ছিল 5 লাখ টাকা। প্রকল্পের মোট খরচ 212 কোটি 37 লাখ টাকা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।